আমি একটু বসতে পারি? হ্যাঁ বসেন। একটু বসতে পারি? হ্যাঁ বসেন। ওকে, বয়েই গেলাম। হ্যাঁ বসেন। ভাই আরেকটু সরে নেন, ডানে সরে নেন। সুপ্রিয় দর্শক, হ্যাঁ বলেন। আপনাদের সামনে এই চেয়ারটা ডানে আপনারা সরে তো দিলাম, অনেকেই মঞ্চের এক দেখেছেন, সাইড হয়ে গেছে, মাঝখানে অনেক দাও। ধরনের আপনার কবি নাম, দেখেছেন, মঞ্চের ডান সাইডে, ডান সাহিত্যিকদেরকে সাইডে। দেখেছেন, এমনকি কবি সাহিত্যিকদের সাক্ষাৎকারও শুনেছেন। শুনেছেন কিনা? হ্যাঁ আপনারা কিন্তু আমার সাথে কথা বলতে হবে, পারবেন তো? ইনশাআল্লাহ। তো আজকে আমি এমন একজন কবিকে আপনাদের সামনে হাজির করব। কবি সাহেব উনি এসেই উনার নাম বলবেন, নাকি বলে দেব? আরেকটু আরেকটু বলবো? ভাই আরেকটু বামে, আরেকটু বামে। একটা মিনিটও কি সহ্য হয় না? একটা মিনিটও কি সহ্য হয় না? একটু অপেক্ষা করুন, উনি এসে নাম বলবেন। সম্মানিত কবি সাহেব, আরেকটা এদিকে সরে। আপনাকে মঞ্চে আসার অনুরোধ জানাচ্ছি। ভালো ভিডিও করো, সামনে ভিডিও ভালো করো, সে হবে না। আমি না ঠিক আছে। ও হবে আজকাল কবি সাহেব আছে। বসেন কবি সাহেব, বসেন। ভালো আছেন? আসি আলহামদুলিল্লাহ। আচ্ছা কবি সাহেব, আপনার নাম? মোর নাম হইতেছে মহিউদ্দিন হাসান আল কবিরাজ। ওমা, এটা আবার কেমন কথা? আমরা শুনলাম আপনার নাম, আপনি কবি, আবার কবিরাজ হলেন করতে গিয়ে। আপনি কি চিকিৎসাও করেন? এত ঘন কথা বলো কেন তুমি? হ্যাঁ, এত বেশি বোঝা ভালো না। চিকিৎসা করলেই তাহাকে কবিরাজ বলা হয়, এটা তোমাকে কে বলেছে? তোমরা ঋতুর রাজাকে কি বলো? ঋতুর রাজ। বসন্তের রাজাকে বসন্ত রাজ। তা আমি হইতেছি কবিদের রাজা, তাই কবিরাজ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। আচ্ছা, আপনি তো বিভিন্ন দেশে সফর করেন, তো আমাদের কিছু দেশের নাম বলুন তো। সেন বানাও বহুত মিডিল ইস্টের ওই পাশে। আচ্ছা, যদি একটু বলতেন। আহা, কত দেশের নাম বলবো, বললাম তো সেন বানা। এই মনে করো এই নোয়াখালী, কুমিল্লা, বরিশাল, সাতপুর, পটুয়াখালী, রাঙ্গামাটি, মেলা দেশে সেন বানা তোমরা। আচ্ছা, আপনি কত সাল থেকে কবিতা লেখেন একটু যদি বলতেন। আমি তো অনেক আগে থেকেই কবিতা লিখি, প্রায় মনে করো 1900 ছোটকাল থেকেই কবিতা লিখি। আর 1900 গাল। ভালো কথা, শুনছেন আপনারা? হ্যাঁ 1914 সাল থেকে। আচ্ছা কবি সাহেব, আপনার তো আরেকটা নাম কবিরাজ। আচ্ছা কবিরাজ সাহেব, আপনার লেখালেখির অভিজ্ঞতা সম্পর্কে যদি কিছু বলতেন। হ্যাঁ বলবো। তোমরা তো জানো আমি অনেক আগে থেকেই কবিতা লিখি। আমি যখন কবিতা লেখা শুরু করেছি তখন তোমার বাপ দাদারও জন্ম হয় নাই। এমনকি ওদের রবীন্দ্রনাথ, নজরুল, ওরা সব আমার জুনিয়র। ওদের জন্মের আগে থেকে আমি কবিতা লিখি। তোমরা ছোটকালে একটা কবিতা পড়েছো, পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি, সকালে ফুটিল। ওইটা কিন্তু আমার লেখা। কিন্তু তোমরা তো আধুনিক যুগের ছেলে মেয়ে সবকিছু আপডেট পাইছো। এক একটা অক্ষর পাইছো, অক্ষরের সাথে আবার আকার, রসিকার, দীর্ঘিকার, রস্যকার, মেলা কিছু পাইছো। আমার যুগে এত কিছু আবিষ্কার হয় নাই, অনেক আগের যুগের মানুষ তো। এই কবিতাটা যখন প্রথম আমি লিখি তখন আকার, রস্যকার, দীর্ঘিকার কিছু আবিষ্কার হয়েছিল না। তখন আকার, রস্যকার ছাড়াই কবিতাটা আমি লিখেছিলাম এইভাবে: প্রকসব কররব রতপহল, কনন কসম ফল, সকল ফটল। কিছুদিন পরে যে মনে করো ভাষাবিদরা আকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পাখা সাবা, কারারাবা, রাতা পাহালা, কানানা কাসামা ফালা, সাকালা ফাটালা। তারপরে যে মনে করো রস্যিকার আবিষ্কার হইলো, আমার কবিতা হয়ে গেল পিকি শিবি, কেরিলিবি, রেতি পিহিলি, কিনিনি কিসিমি ফিলি, সিকিলি ফিটি। তারপরে রস্যকার আবিষ্কার হইলো, আমার কবিতা হয়ে গেল পুকুসুবু, কুরুরুবু, ঋতুপু হলু, কুনু কুসুমু ফুলু, শুকুলু ফুটুলু। তারপরে যখন এই কার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পেখে সেবে, কেড়ে দেবে, রেতে পেহেলে, কেনিনে কেসেমে ফেলে, সেকেলে ফেটেলে। তারপরে যখন ওকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পুকুসুবু, কুরুরুবু, ঋতুপু হলো, কোন কুসুমু ফলো, সকল ফটলো। তারপরে যখন ঔকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পৌ খৌ সৌ বৌ কৌ রৌ 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 তৌ পৌ রৌ রৌ কৌ নৌ থৌ খৌ। সবকিছু যখন কমপ্লিট হয়ে গেল, আমার কবিতাটাও কমপ্লিট হয়ে গেল। পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি, সকলে ফুটিল। কেমন হলো? ভালো। ভালো। আচ্ছা কবি সাহেব, আমরা তো এতক্ষণ শুনছিলাম আকার, একার, অস্বীকার দিয়ে। যখন আকার একার ছিল না তখন আপনি কিভাবে এটা? হ্যাঁ
যখন অক্ষর আকার ও শিকারের ইতিহাসটা আমি বললাম, হ্যাঁ। যখন অক্ষর খরা ছিল না তখন কি তখন এই কবিতাটা আমি লিখেছিলাম ইশারা ইঙ্গিতে। তখন এই কবিতাটা আমি লিখেছিলাম এইভাবে, আচ্ছা 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 কবি সাহেব, আপনার এই কবিতা যদি বাংলাদেশের মিডিয়া রাজনৈতিক জগতে তারকারা যদি আবৃত্তি করতো তাহলে কিভাবে করতো একটু যদি বলতেন। আমার কবিতা তো সবাই আবৃত্তি করে, তা তোমরা তো সুস্থ সংস্কৃতির চর্চা করো মার্শাল্লাহ। আমি একদিন গেলাম অসুস্থ সংস্কৃতির জগতে, দেখতে যে ওরা কিভাবে আমার কবিতা আবৃত্তি করে। তো একদিন এফডিসির গেট দিয়ে ভিতরে হান দিলাম, হান দিয়ে দেখি পেট্রোমে ডিপ জল খারাই রয়েছে। তো ওকে বললাম যে তুমি একটু আমার কবিতাটা আবৃত্তি করো। সে আমার কবিতাটা আবৃত্তি করলো। হ্যাঁ, পাখি সব করতেছে দুজনে দুপাটা কাননে কুসুম করি সব ছান্ডে মান্ডে করে জড়ে গেছে গান। আমি বললাম সর্বনাশ, তোর তো ভয়ঙ্কর রকম সুন্দর হয়েছে আমার কবিতাটা আবৃত্তি করা। এত ভয়ঙ্কর কবিতা তো আমি লিখিনি, ফুল ফুটার কবিতা, এটা একটু রোমান্টিক হইতে হবে। তা আমি চলে গেলাম মিশা সওদাগরের কাছে, বললাম গেদু তুমি একটু আবৃত্তি করো তো। মিশা সওদাগর আমার কবিতা আবৃত্তি করলে, পক্ষী সব করে রব রাতি বহলো রাতি বহলো কানন কুসুম করে সকলে ফুটিল। আমি বললাম তোরটা তো আরো বেশি ভয়ঙ্কর শোনা গেল, তোরে কি হবে না। তারপর শুনে গেলাম আমার দেশি একজন আছে কাবিলা, তার কাছে যাই বললাম গেদু তুমি একটু সুন্দর করে আবৃত্তি করো। তা কাবিলা আবার এটা আবৃত্তি করলে এইভাবে, পাখি সব হরতে আছে রব আর রায় হয়ে গেছে স্যাট করিয়ে আর কাননে কুসুম করি সব ফুটে গেছে ফ্যাট করে। তা আমি বললাম যে তোর আবৃত্তিটা খুব মজা লাগলো, কিন্তু মাঝখানে আবার স্যাট করি আর ফ্যাট করে তো আমি লিখি, এটা তুই কোন মেয়ে দিয়ে আবিষ্কার করি। আমি বললাম না তোকে দিয়ে হবে না, আমি একটু নরম মানুষের কাছে যাই। কথায় কথায় কান দিয়ে একটা ছেলে আছে না ওমর সানি, ওর কাছে যাই বললাম কিন্তু তুমি একটু আবৃত্তি করো। ও কাইন্দি দিয়ে বললো, পাখি সব করে দাও রাতি পোহালো কাননে কুসুম করে সকলে ঘটে গেল। আমি বললাম তুই কান দিস না, ফুল ফুটার কবিতা আবার কান দিয়ে নাকি ভাইছে। তা আমি চলে গেলাম মান্নার কাছে যে কিন্তু তুমি একটু আবৃত্তি করো। মান্না আবার আবৃত্তি করলে, পাখি সব করে রব রাতে পোহালো রাতে পোহালো কাননে কুসুম করে সকলে ফুটিল সকলে ফুটিল। আমি বললাম যে তোর কবিতাটা মোটামুটি ইমোশনাল ছিল, মাঝখানে আমার আম্মা জানা আসলো কবিতা। তা আমি চলে গেলাম ওই যে কথায় কথায় মারামারি করে একটা গেদু আসে না কিন্তু নায়ক অ্যাকশন হিরো রুবে, ওকে যাই বললাম কিন্তু তুমি একটু আবৃত্তি করো। ও আবার সিটটি মিটতে কয়, পাখি সব করে রব প্রতি হলো কারণে সব করে সকলে ফুটিল। আমি সর্বনাশ পাচ্ছি, এটা কবিতার ভিতরে মারামারি হিসেবে বেরিয়ে গেছে, কি হবে না। আমি ভাবলাম যে না এই ওই অপসংস্কৃতির জগতে না, আমি একটু রাজনৈতিক অঙ্গন থেকে ঘুরে আসি। রাজনৈতিক অঙ্গনে যে প্রথমে আমার কাকুর সাথে দেখা হয়ে গেল, সবাই দেখে কাউকে কাকু বলে দেয়। কাকুকে যাই বললাম যে কাকু আপনি একটু আবৃত্তি করেন তো। কাকু আবার আমার কবিতা আবৃত্তি করলে, পাখি সব করে রাতি পোহালো এনে রাজনীতি করার কিছু নেই কাননে কুসুম কলি সকলেই ফুটিল ফুল ফুটুক আর না ফুটুক পদ্মা সেতু কিন্তু হয়ে গেল। তা আমি বললাম আপনি আমার কবিতার ভিতর পদ্মা সেতু হান্দাই দিলেন কে? আমি তো পদ্মা সেতু নিয়ে কিছু লেখি নেই। আমি বললাম যে না আপনার দলে কাজ হবে না, আমি একটু আপনার বিরোধী দলে যাই। তো বিরোধী দলের ম্যাডাম যিনি মুরব্বী হয়ে গেছে তাকে যাই বললাম ম্যাডাম আপনি একটু ট্রাই করেন। তো ম্যাডাম আবার সুন্দর করে আবৃত্তি করলে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নগরবাসী আপনারা জানেন পাখি সব করে রাতি পোহালো ইনশাল্লাহ কাঁদনে কুসুম কলি সকলেই ফুটিবে, না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ। আমি বললাম আপনি আমার কবিতা ফুল ফোটার কবিতার ভিতরে আন্দোলন শুরু করে দিলেন কেন? এটা তো আন্দোলনের কিছু না। তা আমি ভাবলাম যে না এদের দিয়ে কারো কাজ হবে না, এইভাবে মোটামুটি শুয়ে গেল। অসংখ্য ধন্যবাদ আমাদের কবি উর্ফে কবিরাজ সাহেবকে। আপনাদের সঙ্গে অসংখ্য ধন্যবাদ। আপনাদের অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে অনেক গর্ববোধ গর্বিত মনে করতে আসছি। যাই হোক, তো আপনি তো এতক্ষণ আমার সাক্ষাৎকার নিলেন, আবার 6 নম্বর করে কানের গোড়ায় একটু শুনবেন
সবাই বলেন একসাথে, শুনবেন? চলবে 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 কি চলবে? 6 নম্বর। হ্যাঁ, একটু বললেন। উত্তরবঙ্গ আইসি আমার কাছ থেকে আসতে 9 নম্বর বাইরে দিতে আছে, তোমরা 6 নম্বর এর পানি নিয়ে আসো। এমনি বাংলাদেশ লইয়ে যেতে আছে দাদা বাবুরা, খালি 2 দিন পর কয় বাংলাদেশ থাকবে না দাদা, বাংলাদেশ থাকবে না, জল নিয়ে আসুন দাদা। আপনাদের তো বেশ ভালো লাগতেছে নাকি? আমি কি কিছু বলবো? আচ্ছা বলবো ইনশাআল্লাহ। তবে দেখুন, এত ঠান্ডা উত্তরবঙ্গে, এটা কি বললেন? না উত্তরবঙ্গে ঠান্ডা দিয়ে দিলাম, আপনি সিলেটের চাইছেন না। তো আচ্ছা আনতে থাকুন, আমি কইতে থাকি। আর একটু বলেন, ওই ঘটনা হয়েছে কি, ওই তাবলিগে মনে করেন গেছে, আমাদের দেশে যারা সিনেমা জগতে কাজ করে ওরাও তো মুসলমান, তাই না? তো ওদের কাছেও তো আমাদের দাওয়াত পৌঁছানো একটা ইমানি দায়িত্ব। ওদের কাছে দিন নাই দেখেই তো ওরা ওই সিনেমা জগতে গেছে। ওরা যদি জানতো এটি গুনার কাম, তাহলে তো জানতো না। তো এটা যে গুনার কাজ, এটা জানানোর জন্য আমাদের দাওয়াত পৌঁছে যাবে না তাদের কাছে। তা আমরা মনে করি যে ওরা সিনেমা জগতে গেছে গেছে ধ্বংস হইয়া। দাদা জল নিয়ে এসছি দাদা, ওটা খাবো নাকি অর্ধেক? হ্যাঁ হ্যাঁ, খান খান। দাদা এটা আবার দেখেন কি কোনো কিছু আছে কিনা। এটা কি গঙ্গার জল নাকি দাদা? যাই হোক, তো একটা মসজিদে মনে করেন তারা যদি আসে কিভাবে বলবে? আমরা তো তাদের স্বাভাবিক ভয়েস শুনি নাই, সবসময় ওই সংলাপের ভয়েসগুলোই শুনছি, তাই না? তো উদাহরণস্বরূপ এক মসজিদে গেছে, তা আমি সব চিন্তা করলো সবাই তো সেলিব্রিটি, এক একজনের এক অক্তে দিল তো বিশৃঙ্খলা হবে, এক অক্টেই 6টা পয়েন্ট 6 জনের ভাগ করে দিই। তো প্রথমে ডিপজলকে বললো যে আপনি একটু এলান করে দেন নামাজের পরে। তো ডিপজল নামাজের পরে এলান করতে আছে, ইনশাআল্লাহ ভাই বাকি নামাজের পরে মসজিদ ইমানিকিনের কথা হবো, ও মুসল্লি তোরা বলতে বলবি, নাহলে কিন্তু ঠান্ডে মান্ডে কলেজ করে দিব, করে দেওয়ার আছে। তোর এলান শুনে একটু সময় ভয়ে বসে গেছে, সম্পূর্ণ যে লোক এলান করছে না বসলে তো খবরই আছে। তো বসার পরে মিশা সদগরকে বুদ্ধি দিলে যে আপনি একটু কালেমার পয়েন্টটা আলোচনা করেন। সে কালেমার পয়েন্টটা আলোচনা করতে আছে এইভাবে, আমরা দু চোখে যা কিছু দেখি আর না দেখে সব আল্লাহর সৃষ্টি মাখলুক। মাখলুক কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আর আল্লাহ সব কিছু করতে পারে মাখলুক ছাড়া, ঠিক কিনা? তারপর ডিপজলকে আবার বলো যে আপনি নামাজের বিষয়টা একটু সুন্দর করে বুঝাই বলেন। সে নামাজের বিষয়টা বুঝাই বলতে আছে এইভাবে, ওই আল্লাহ রাসূল জানতে জানতে নামাজ পড়ছে, আর সাহাবীগো শিখাইছে অন্তেই নামাজ পড়তে হইব, বোঝো নাই মাসলাটা, দুধু খা এই মনসা ওরে নামাজ শিখাই দিবি। যাই হোক তার মধ্যে করে বইলে গেল। এরপরে ইকরামুল মুসলিম জিকিরের বিষয়টা দিয়ে হলো কাবিলাকে। কাবিলা জিকিরের বিষয়টা বলতেছে, ওর হালতে মাওলা পাকের জিকির তোমার দিলের মধ্যে টাস টাস করে বাজতে থাকে। জিকির হইলে যদি কবরের ভিতর হান দেখতে পারো তাই তো বাইসেই গেলাম, আর জিকির না হইলে কবরে গেলে ফেরেশতারা তোমার 14 শিখের ভিতর হান দাই দিবে সাথ কইলিয়ে। তো যাই হোক, এরপরে ইকরামুল মুসলিমিনের বিষয়টা দিল নায়ক ওমর সানিকে। সে আবার বললো এইভাবে, একজন মুসলমান আরেকজন মুসলমানের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেওয়ার নাম ইকরামুল মুসলিমিন। চৌধুরী সাহেব আমি গরিব বলতে পারি, আপনার মতো বড়দিন নয়, আমি গত মাসে 3 চিল্লা দিয়েছি। তারপরে সহিহ নিয়ত এটা দিয়ে হলো নায়ক মান্নাকে। সে আবার বললো, আমরা যা কিছু করব পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য করব না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য করব। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য করব। এরপরে দাওয়াতের তাবলিগের বিষয়টা দিয়ে হলো নায়ক রুবেলকে। সে তার মতো করে আল্লাহ দিয়ে চান, আল্লাহ দিয়ে মান, আল্লাহ দিয়ে সময় দিয়ে আল্লাহ রাস্তায় বের হয়ে আল্লাহ দিয়ে চান, মান সময় সঠিক মূল্যায়ন করতে হবে। আর জেনে রাখিস, তুই যদি আল্লাহ দিয়ে চান, আল্লাহ দিয়ে মান, আল্লাহ দিয়ে সময় সঠিক মূল্যায়ন না করিস, তুই বেমান হয়ে মারা যাবি, বেমান হয়ে মারা যাবি। তো এটা লোকে তাবলিগের 6 নাম্বার। শুনলেন, খুশি হয়েছেন তো? আচ্ছা আচ্ছা। এখন একটু গান শুনি, সবাই বিনোদন আচ্ছা, গান শুনবো। হয়ে গেছে। একটি কণ্ঠ কিন্তু রয়েই দিল, হুম? নতুবা ধরা খেয়ে যাবে। হ্যাঁ, বলবো কি
আমাদের কাকুর কোনটা একটু বলেন না 6 নম্বরটা। আল্লাহর দেয়া জান, আল্লাহর দেয়া মান, আল্লাহর দেয়া সময় নিয়ে গাত্তি গুত্তি বেঁধে ইন্ডিয়ায় পালিয়ে যাওয়া, একেই বলে তাবলিগে যাওয়া। দাদা আপনি একটু গান শোনান, আমি আসছি। অনেক অনেক ধন্যবাদ আমাদের খান সাহেবকে সুস্থ বিনোদন দেওয়ার জন্য। এরকম সুস্থ বিনোদন আছে, এটা কি আপনাদের জানা ছিল? আছে, সবকিছুই সম্ভব। এখানে যদি ওই যে আমাদের যদি মমতাজ আপা যদি এইসব 2-3টা দিয়ে ডান্স দিত, তাহলে এসকে ঠেলায় দেখতেন কতগুলো এই আপনার চেয়ার ভাঙ্গিয়া ফিঙ্গে একদম শেষ করে ফেলাইতো। যাই হোক, এখন আপনাদেরকে আমি পরিবেশনা শোনাবো, আমাদের সিলেটের একটি সঙ্গীত শোনাবো আপনাদেরকে। যদি বলেন তাহলে সিলেটের সঙ্গীতটা শোনাবো, শুনবেন? তাহলে আমার এই সঙ্গীত সম্পর্কে কিছু তাফসীর করা লাগবে, কারণ হচ্ছে তাফসীরটা যদি না করি তাহলে আপনারা বুঝবেন না। ভাই স্ট্যান্ড, আপনারা কি গোল্লা চেনেন? গোল্লা বলেন তো। দেখছেন, ওই কালকে নৌকা এই ইয়েতে জানি টাঙ্গাইলে জিজ্ঞেস করেছিলাম যে গোল্লা কি, ওরা সবাই বলে মিষ্টি। আরে ভাই গোল্লা মিষ্টি না, আমরা বললাম এইটা হচ্ছে গোল্লা। গোল্লা গোল্লা হচ্ছে মিষ্টি, আর আমি বলছি গোল্লা। হ্যাঁ না, আমাদের গোল্লার সিলেটের ইয়ে হচ্ছে আপনার লাঠি চিনেন? লাঠি, এই লাঠির নাম হচ্ছে গোল্লা।